গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন বাদে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো যাই হোক, সকালবেলা যেটা রুটিন আর কি আমার, তো সেটারই জোগাড় হচ্ছে। অবন্তিকাকে দুধ গরম করে, হালকা একটুখানি দুধ গরম করে ছাতু গুলিয়ে দিচ্ছি। বেশি দুধ গরম করলে আবার ছাতুগুলো দেওয়ার সাথে সাথে কেমন যেন খুব গাঢ় হয়ে যায়, ওইটা আবার খেতে পারে না। তো হালকা করে দুধটা গরম করে ওকে ছাতুটা দিয়ে দিচ্ছি। তারপর আটার ডো করে নিয়েছি, কালকে রাত্রিবেলায় অর্ডার দিয়ে দিয়েছে। কালকে কিন্তু আমাকে রুটি না হলে পরোটা ভেজে দিতেই হবে। তো যাই হোক, কালকে রাত্রিবেলা আবার ভেন্ডির তরকারি রান্না করেছিলাম, একদম শুকনো শুকনো। তো ওইটা দিয়ে নাকি নিয়ে যাবে। তো ওকে আর কি একটুখানি ঘি দিয়ে ভেজে দিচ্ছি পরোটা। তো বন্ধুরা, সব কিছু রেডি করার পর অবন্তিকার বাবা অবন্তিকাকে স্কুলে রেখে এসে নিজেও খাওয়া দাওয়া করে নিল। এখন ও অফিসে চলে যাবে। তো তারপর সমস্ত বাসনগুলো আর কি আমি মেজে নিলাম, তো এখন ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কয়েকদিন শুয়ে বসে থেকে অনেক রেস্ট নিয়ে নিলাম। তো মাঝে মধ্যে কি হয়, একদম কোনো কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় যে বিছানায় শুয়ে শুয়ে শুধু ঘুমাই। তো ওরকম করেই আর কি রেস্টটা হয়ে গেল আমার। তো যাই হোক, এখন থেকে ব্লগটা ডেইলি দেওয়ার চেষ্টা করব, তোমরাও পাশে থেকো, ভুলে যাওনি তো আবার। তো যাই হোক, মাঝে মধ্যেই আমার এরকম হয়। কি করব বলো বন্ধুরা, একা হাতে কাজ করা, আর তার মধ্যে বিভিন্ন ধরনের শরীরের মধ্যে রোগ ব্যাধি, আর তার মধ্যে ভাড়া বাড়িতে না একা একা থাকতে থাকতে তো একটা বোরিং, একটা টেনশন চিন্তা ভাবনা আসে। তার মধ্যে ঘরে কোনো জিনিস যদি পারফেক্টভাবে করতে না পারি, তার একটা জ্বালা থাকে। তারপর মানে কি বলবো, কোনো কিছু না মনের মতো করে করতে পারছি, না এগুলো নিয়ে সন্তুষ্ট আর কি থাকতে পারছি। কিছু না কিছু করতে ইচ্ছা করে। আর নিজের ঘরবাড়ি না হলে এই বেশি জিনিস করেও তো লাভ নেই। যেমন ধরো, কাপড় জামা রাখার বর্তমানে জায়গা যেটা, সেটা একদমই করে উঠতে পারছি না। তো এই মাসে ভেবেছি যে একটা নেব সুকেস, কিন্তু তাও মনে হয় যে হচ্ছে না। একটা এলআইসির কিস্তি এই মাসে পড়েছে, বেতন ঢোকার সাথে সাথেই টুক করে কেটে নিয়েছে। তো যাই হোক, কি করা যাবে, গরিবের সংসার। গরিব বলাটাও ঠিক না, কারণ চলে, পেট চললেই আমার কাছে অনেক, আর বেশি কিছু চাই না। তো আমি বরাবরই ধৈর্য সহ্য সব কিছু নিয়েই সংসার করতেছি। হ্যাঁ, শ্বশুরবাড়িতে প্রথম যখন গেছিলাম তখন তো কোনো কিছুই ছিল না, তারপরেও আমি আমার বরের হাত ধরে এত বছর কাটিয়ে দিচ্ছি কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়াই। তো যাই হোক, অবন্তিকা রাত্রিবেলা ভুলবশত অকাম করে ফেলেছে, আর কি করা যাবে। তো বিছানা বাটিগুলো শুকাতে দিয়ে দিলাম ব্যালকনিটায়, সকাল সকাল খুব ভালো রোদ হয়, তো ওখানেই দিয়ে দিলাম, সারাদিন ওখানেই থাকবে। দেখো, ওইটুকু তোষকটা তোলার পরে আমার কোমরের অবস্থা টাইট। তো একটুখানি বসে পড়লাম, আর একটা বইয়ের ভিতরে যে 150 টাকা ছিল আমি জানিই না, তো পেয়ে গেলাম। এটা আবার ওই বিছানার তলায় ছিল আর কি, ভুলে গেছিলাম রেখে। তো যাই হোক, তারপর আগের দিন রাত্রিবেলা কাপড় জামা ধোয়া ছিল, তো সেগুলো ছাদে মেলে দিচ্ছি এখন। চারিদিকে এত দুর্ঘটনা ঘটতেছে, বাইরে বেরোতেও ভয় লাগে, আবার ঘরের মধ্যে থাকতেও ভয় লাগে। কি ভয়ঙ্কর কাণ্ড যে চলছে। এই তো দুদিন আগে বুঝি শুনলাম কে একজন গঙ্গার ধারে কি ফেলে দিতে এসেছে। তারপর আজকে মোবাইলটা খুললাম, মধ্যমগ্রামেই আর কি অনেক ঘটনা ঘটতেছে। তারপর এদিক ওদিক কত যে ঘটনা, মানে একা একা থাকি, ওগুলো করে জিনিস চোখের সামনে চলে আসে, একদম মানে ভয়ে একদম গা একদম শিউরে ওঠে। কি অবস্থা, মানে মেয়েকে যে আমি ছাদে যাওয়ার পারমিশনটা একাই দেব, সেটাও আমি পারি না, এত ভয়ে মনের মধ্যে কাজ করতেছে না, কি বলবো। সেই জন্য মাঝে মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঘরের মধ্যেই চুপচাপ বসে থাকি আমরা। আবার একা একা ঘরের মধ্যে শুয়ে বসে থাকতে থাকতে মানসিক চাপ, ডিপ্রেশন এগুলো একদম ঘিরে ধরে। তো তখন কুল না পেয়ে আর কি ভিডিও করি আর কি,
টুকটাক এটা ওটা জিনিস দেখাতে ভালো লাগে। যেমন ধরো আজকে এই গাছটা, অ্যাডেনিয়াম গাছটা ফেব্রুয়ারি মাসে নাকি কেটে দিলে ভালো পরে ফুল পাওয়া যায়। তো এর আগে ভেবেছিলাম যে কেটে দেবো, অবন্তিকা কী করেছিল, নখ দিয়ে অ্যাডেনিয়াম গাছের ছালগুলো তুলে ফেলেছে। তো সেই জন্য না কিছুই করতে পারিনি। তো ওই রকম অবস্থায় হালকা করে কেটে দিয়েছিলাম, মানে বড় লম্বা কেটে দিয়েছিলাম লম্বা অবস্থায়। তো লম্বা আরও একটা ডাল বেরিয়েছে। তো এবার একদম গোড়ায় কেটে দিলাম, দেখি কি হয়। ভেবেছিলাম এই ফ্ল্যাটে আসার সময় যে এবার থেকে আর বেশি গাছ টব কোনোটাই বাড়াবো না, যা আছে তাই যেমন আছে তেমনই রেখে দেবো, অত যত্নও করব না। আর এখান থেকে যাওয়ার সময় নিয়েও যাব না, এখানেই থাকবে। আর একদিন বৃষ্টি হওয়াতে, কদিন আগে একদিন বৃষ্টি হয়েছে, তো হওয়াতে দেখো গাছগুলো এত সুন্দর হয়েছে না, গাছের মায়ায় আবার পড়ে গেছি। ভাবছি যে গাছের মধ্যে আবারও খাদ টাদ, ভিটামিন, প্রোটিন, স্প্রে যা আছে সব দিতে হবে আর কি। যাই হোক, গরমের সময় যদি ফুল দেয় তাও কত দূর এগোবে। এই শিবরাত্রির দিন আমি নিয়ে এসেছিলাম 150 টাকার ফুল। ফুলের যা দাম, কয়েকটা দিয়েছে গাঁদা ফুল, আর দিয়েছে কি ধুতরা ফুলের বীজ, আর আকন্দ ফুলের মালা, এই আর 3-4টা বুঝি বেলপাতা, আর দিয়েছিল ওই কয়েকটা ডাল দিয়েছিল তুলসী পাতার। আমি চাইছিলাম না, যে তুলসী পাতা বলেছিলাম আমাদের ঘরে আছে, দেওয়ার দরকার নেই, তাও আর কি শুকনো ছিল তো দিয়ে দিয়েছে। তারই দাম 150 টাকা ছিল। কি অবস্থা বলো। এখন ফুল বলে বলছি না, প্রত্যেকটা জিনিসের দাম এত চড়া হয়ে গেছে না, খরচা করতে গেলে পয়সাকে দেখে মায়া লাগে। হ্যাঁ, মনে হয় না যে সবজিপাতি এটা সেটা নেই, বেশি করে ঘরে তুলি। মনে হয় যে এইটা জিনিস নিলে একটা 500 টাকার নোট ভাঙাতে হবে, এরকমের পরিস্থিতি। তো তাও যদি খারাপ কিছু সবজিপাতি নিয়ে আসে তাহলে তো মাথা গরম হয়। তো সেজন্য আর কি আমিও যাই সাথে। তো নিয়ে এসেছিলাম পটল 200 গ্রাম। 200 গ্রামের দাম নিয়েছে বুঝি ওই 50 টাকা, 25 টাকা করে বুঝি শ নিয়েছে নাকি। হ্যাঁ, 25 টাকা করে শ। তাহলে ভাবো। তো আজকে আমি রান্না করব হচ্ছে পটল, আলু, চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ দিয়ে। আর করব হচ্ছে করলা, আলু, মটরশুঁটি, এগুলো একটা ভাজা। পটলের পরিমাণটা যেহেতু খুবই কম, আর চিংড়ি মাছও তো ভাজার পরে আরও অল্প একটুখানি হয়, কয়েকটা আলু মিশাল দিব। তো তারপরে মনের মতো তরকারি রান্না যদি করি তাহলে অল্প একটুখানি হবে, আর যদি বেশি ঝোল ঝাল দেই তাহলে আবার খেতে পারবো না। তো সেই জন্য অবন্তিকার বাবাকে জিজ্ঞাসা করলাম যে কীরকম করে রান্না করব তুমি বলো। ও বললো যে মনের মতো করে রান্না করো। তো যাই হোক, তাহলে আর একটা সবজিপাতি রান্না করতে হবে। তো বাঁধাকপিটা অনেক দিন আগে আনা হয়েছে, শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে বাঁধাকপিটারই ঘন্ট করে রাখবো, তাহলে আর রাত্রিবেলা আর কালকে সকালে চিন্তা করতে হবে না যে কী খেয়ে অফিসে যাবে, সবজি তো নেই। তো বাঁধাকপিটাও কেটে নিচ্ছি আর কি। আর বন্ধুরা, অনেক দিন পরে যেহেতু আমি ভিডিও দিচ্ছি, তো সেই জন্য অনেক দিনের আর কি ভিডিও কিছু কিছু ক্লিপিংস তুলে আর কি আজকের ব্লগটা দিচ্ছি। এর মাঝখানে একদিন অবন্তিকার বাবা ছুটি নিয়েছিল অফিস থেকে, তো সেই দিন আর কি বাড়িতেই ছিল। তো সেই দিনের ভিডিও দেখতে পাচ্ছ তোমরা। আর কি বলে, অবন্তিকার বাবাও বাড়িতে আছে যেহেতু, আর রেগুলার অফিস করাতে ওর শরীরটা খুবই মানে ক্লান্ত হয়ে পড়ে, রেস্টের দরকার পড়ে। তো সেই জন্য ছুটিটা নিয়েছে আর কি। তো সেই জন্য আজকে কোনো কাজবাজ নেই, সকাল থেকে ওই যে মোবাইল জোড়া দিয়েছে, একটার পর একটা খাবার বানিয়ে দিতে হচ্ছে। আর কি বলবো, ওর সঙ্গে গল্পেতে যোগ দিতে হচ্ছে। আর এখন বলতেছে তাড়াতাড়ি সবজি কাটো, আমরা বাইরে একটুখানি যাব, তোমাকে সারপ্রাইজ দেবো। ওর মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো সবাই মিলে নাকি যেতে হবে মিষ্টির দোকানে, যেটা যেটা মিষ্টি খেতে মন চাইবে সেটা নিয়ে আর কি খেতে পারবে, এরকম করে বলছে আর কি। তো যাই হোক, সবজি কাটাটা কমপ্লিট হয়ে গেলে রেডি হয়ে চলে যাব মিষ্টির দোকানে। তো বন্ধুরা, রেডি হয়ে চলে এসেছি মিষ্টির দোকানে। তো এসেই আগে পছন্দ করলো দই বড়া। তো দই বড়া একটা করে নিয়ে খাচ্ছি আর কি। তারপরে আরও অনেক কটা মিষ্টি পছন্দ করে রেখেছে, আর তোলা হয়নি, খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, কি করা যাবে আর তাছাড়া আমি না বেশি মিষ্টির নামও জানি না। দেখো, আমি নিয়েছি তার সত্ত্বেও আমাকে খাইয়ে দিচ্ছে, আমি না খাই তাও জোর করে খাওয়াচ্ছে আর কি। তো যাই হোক,
তারপরে বাড়িতে চলে এসেছি, আসার পর আবার রান্নাটা চালু করে দিলাম। তো জিনিয়া গাছের যে ফুলটা ছিল, তো সেই ফুলটা কেটে নিয়ে এসে জলে রেখে দিয়েছি অনেক কদিন ধরে, দেখো তরতাজাই আছে। অন্যান্য ফুল খুব সহজেই আর কি পচে যায়, তো দেখছি জিনিয়াটা পচতেছে না, অনেক দিন হয়ে গেল জলে ওই যেমন রেখেছি তেমনই আছে। তো বেশ ভালোও লাগে আবার ফুল টুল রান্নাঘরে রাখলে আমার, বিশেষ করে। তো আমি ফুল খুব ভালোবাসি, তো তাজা ফুল যদি ঘরে থাকে আমার এনার্জিটা যেন দ্বিগুণ হয়ে যায়। তো এখানে দেখো আমি একদিকে বসিয়ে দিয়েছি করলা, আলু, মটরশুঁটি ওগুলো ভাজা, আর একদিকে কড়াইতে আমি ভেজে নিচ্ছি পটল, আলু, তারপরে চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা ফ্রিজে রাখা ছিল, বরফ হয়ে গেছে, তো চিংড়ি মাছটা লাস্টে ভাজতে হবে আর কি। তো এখানে কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো অল্প কটা করে নিয়েছিলাম, মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পর নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া, তারপর জিরা গুঁড়া, ধনে গুঁড়া। দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমার দেখো হাতটা নাড়াচাড়া করতেই আমার হাতটা শিষ্টা লেগে যাচ্ছে, এত পরিমাণে আমার শরীরের মধ্যে ইয়ে ব্যথা যন্ত্রণা, কি বলবো। পা একবার শিষ্টা লাগে, একবার হাত শিষ্টা লাগবে, আর একবার কোমর শিষ্টা লাগে, কি অবস্থা। তো যাই হোক, তারপর দেখো এখানে মাছগুলো জলের মধ্যে রেখেছিলাম, তো নরম হয়ে গেছে। এখন আমি মাছের যে ওই পিঠের দিকে যে একটা সুতার মধ্যে আর কি ময়লা থাকে, তো সেটা বের করে নিচ্ছি। ওইটা না বের করলে আবার আমার মানে শান্তিই হয় না। অনেক জায়গায় খেয়েছি চিংড়ি মাছ, কিন্তু ওটা বের করে না দেখি, তো আমার না বের করলে শান্তি হয় না। তো আমি বের করেই নিই রান্না করলে পরে। তো যাই হোক, এখন ওইদিকে ভাত হচ্ছে, আর এইদিকে এই পটলের তরকারিটা হচ্ছে। জানি না এটার নাম কি, আমি না রান্না অনেক কিছু করি কিন্তু নাম জানি না কি রান্না করছি, কি সমাচার। তোমরা একটুখানি বলে দিও তো এটাকে কি বলা যায়। চিংড়ি পটল। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে। তারপর আলুটা দিয়ে দিলাম, তারপর পটলটা দিয়ে দিলাম, হালকা জল দিয়েছি, বেশি জল দেইনি। ভাতটা হয়ে যাওয়ার পর আমি এখানে দেখো মাছটাকে ভেজে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমার পটল আলু তরকারিটা হয়ে গেছে। তো এখন চিংড়ি মাছটা ভেজে দেওয়ার পালা শুরু। আর প্রথমেই আমি দারচিনি আর লং, এলাচ দিয়েছিলাম ফোড়ন দেওয়ার সময়, পেঁয়াজ যখন দিয়েছিলাম তখনই দিয়েছিলাম। তো লাস্টে আর আমি ওই গরম মশলাটা দেবো না, হালকা একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলেই আর কি হয়ে যাবে আমার পটল আলুর তরকারি, পটল চিংড়ির তরকারি। সামান্য একটুখানি চিনি দেবো যাতে টেস্টটা আর কি ভালো থাকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, একদম লোভনীয়। তোমরা অনেকেই আমাকে বলো যে দিদিভাই তোমার রান্না খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তোমাদের এই কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগে, আমার আরও সুন্দর সুন্দর করে রান্না করতে ইচ্ছা করে। অ্যাকচুয়ালি আমি কিন্তু অলস, কি বলে, রান্না বান্না কোনো কিছুই করতে ইচ্ছা করে না মাঝে মধ্যে। তোমাদের এই ধরনের কমেন্ট শুনেই আমার মনে হয় যে যাক, চলো রান্নাটা সুন্দর করে করে দেখাই। তো যাই হোক, কাপড় জামা যেগুলো মেলে দেওয়া হয়েছে সেগুলো এখন তুলে নিচ্ছি। অফিসের কিছু জামা কাপড়, অবন্তিকার স্কুল ড্রেস ট্রেস সব শুকিয়ে গেছে, মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো এক দিদিভাই ছাদে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগায়, দেখে আমার মন মানে না গো, একদম লোভী হয়ে পড়ি। তো তারপরে অবন্তিকার বাবাকে বলার পর বলল যে চলো তোমাকে একটা নার্সারিতে নিয়ে যাব, খুব সুন্দর একটা নার্সারি দেখেছি আমি। তো আমাকে নিয়ে এসেছে, এখানে এসে কি নেব না নেব ভেবেই কুল পাচ্ছি না, এত সব জিনিসের মানে কালেকশন। দামগুলো আছে মোটামুটি, আর এই ধরনের দোকানগুলোতে দাম একটুখানি বেশি হয়, সে তো আমরা জানি সবাই। তো তারপরেও জিনিসগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর। আর আমি একদিন তুলসীর গাছ লাগাবো বলে ঠাকুর মানে তুলসী
পাট আর কি, ঠাকুর যেখানে প্রদীপ দেয়, সন্ধ্যাবাতি দেয়, তো সেই মতো আর কি লাগাবো জন্যে একটা পট খুঁজেছিলাম। ওই যে ওম চিহ্ন থাকে, তারপর স্বস্তিক চিহ্ন থাকে, সেগুলো থাকে না ওই ধরনের। আমি তো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছিলাম, পরে পাইনি। এখানে এসে দেখছি ওগুলো একদম অ্যাভেলেবেল, আর দামও খুব কম, 100, 150, 120, 80 এরকম দামেরও আছে। তো আমি ভাবছি যে এখান থেকে ওই টবগুলো নিয়ে যাব। তো আজকে যদিও নিয়ে যেতে না পারি, তাহলে অন্য দিন এসে নিয়ে যাব, কারণ আজকে বাজার খরচ করতে হবে, আবার চাল থেকে শুরু করে সমস্ত খরচ নিয়ে যেতে হবে, সবজিপাতি থেকে শুরু করে সব কিছুই। তো আজকে নিয়ে যাওয়াটা সম্ভব হবে না, রাস্তায় ভেঙেও যেতে পারে। তো সেই জন্য আর কি তো অন্য দিন দিনের বেলায় এসে এখান থেকে নিয়ে যাব। এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যাচ্ছে বন্ধুরা, একদম মনটা খুশি হয়ে গেল।